Hello, my dear student, how are you? I hope you all are well, and I am well by the grace of Allah. তো আজকে আবার তোমাদের সামনে উপস্থিত হয়েছি আমি কারেন্ট ইলেকট্রিসিটির 17তম লেকচার নিয়ে। এই লেকচারে যেটা থাকবে গ্যালভানোমিটারের ব্যবহার। গ্যালভানোমিটার সম্পর্কে এর আগের লেকচারগুলোতে আমি আলোচনা করেছি যে গ্যালভানোমিটার কিভাবে আমাদের তড়িৎ প্রবাহ, ভোল্টমিটার, বিভব পার্থক্য পরিমাপ করতে পারে। আসলে একটা গ্যালভানোমিটারকে অ্যামিটার হিসাবেও ব্যবহার করা যায়, ভোল্টমিটার হিসাবেও ব্যবহার করা যায়। তো এক্ষেত্রে আমরা একটা গ্যালভানোমিটারকে প্রথমে আমি দেখাতে চাচ্ছি যে অ্যামিটার হিসেবে কিভাবে ব্যবহার করা যায়। আমরা সাধারণভাবে গ্যালভানোমিটারের যে এটা দেখেছিলাম যে গ্যালভানোমিটার কি কাজ করে, যে দেখা গেছিল যে এই একটা গ্যালভানোমিটার, এর ভিতর দিয়ে যদি তড়িৎ প্রবাহিত হয়, এই গ্যালভানোমিটারের একটা ডিফ্লেকশন তৈরি হয়। যখন কোনো গ্যালভানোমিটারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হবে, গ্যালভানোমিটারের একটা ডিফ্লেকশন হবে। ওই ডিফ্লেকশনের পার্সেন্টেজ অনুযায়ী আমরা বলে দেবো যে, বা ক্যালিব্রেটেড ডিফ্লেকশন অনুযায়ী আমরা বলে দেবো যে ওইখানে তড়িৎ প্রবাহের মান কত ছিল। তাহলে এই গ্যালভানোমিটারটা কি অ্যামিটার হিসাবে ব্যবহার করা যায়। তাহলে আবার কেন এই নতুন আলোচনা? আসলে নতুন আলোচনার প্রয়োজন এই কারণে যে এই গ্যালভানোমিটারের তড়িৎ পরিমাপক যে রেঞ্জ, সেটা খুব নগণ্য মানের, অর্থাৎ মিলি অ্যাম্পিয়ার, মাইক্রো অ্যাম্পিয়ার, এইরকম রেঞ্জে হচ্ছে এই গ্যালভানোমিটারটা তড়িৎ প্রবাহ পরিমাপ করতে পারে, যা আমাদের ব্যবহারের জন্য যথেষ্ট নয়। এই জন্য এইটাকে পূর্ণাঙ্গ একটা অ্যামিটার হিসাবে আমরা ব্যবহার করতে চাই, যেখানে আমরা যে কোনো মানের তড়িৎ প্রবাহ সেটা দিয়ে মাপতে পারবো। তাহলে অ্যামিটার কি? অ্যামিটার হচ্ছে যে কোনো একটা গ্যালভানোমিটারকে আমরা অ্যামিটার হিসেবে যখন ব্যবহার করব, তখন সেই অ্যামিটারটা হবে কি, কোনো বর্তনীর যে কোনো মাপের তড়িৎ প্রবাহ যেন সে পরিমাপ করতে পারে। অর্থাৎ যে যন্ত্রের সাহায্যে কোনো বর্তনীর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎকে সঠিকভাবে, সূক্ষ্মভাবে নির্ণয় করা যায় এবং যা বর্তনীর সঙ্গে শ্রেণী সমবায়ে যুক্ত থাকে, তাকে অ্যামিটার বলা হয়। তাহলে অ্যামিটার হচ্ছে বর্তনীর তড়িৎ প্রবাহ পরিমাপক যন্ত্র, বর্তনীর তড়িৎ প্রবাহ পরিমাপক যন্ত্র। তাহলে অ্যামিটার হলো বর্তনীর তড়িৎ প্রবাহ পরিমাপক যন্ত্র, বর্তনীর সঙ্গে শ্রেণীতে যুক্ত থাকবে। তাহলে এর মূল ক্রাইটেরিয়া দুইটা, এটা তড়িৎ প্রবাহ পরিমাপ করতে পারবে এবং এটা বর্তনীর সঙ্গে থাকবে হচ্ছে শ্রেণী সমবায়ে। তাহলে এখন আমরা একটা গ্যালভানোমিটারকে কিভাবে একটা পূর্ণাঙ্গ অ্যামিটার হিসাবে ব্যবহার করতে পারি। বলছে কোনো গ্যালভানোমিটারের সঙ্গে যদি আমরা শ্রেণী সমবায়ে, কোনো গ্যালভানোমিটারের সাথে যদি সমান্তরাল সমবায়ে খুব সামান্য মানের একটা রোধ আমরা যুক্ত করি, তাহলে তখন এই গ্যালভানোমিটারটা একটা ভালো অ্যামিটার, অর্থাৎ পূর্ণাঙ্গ একটা অ্যামিটার হিসাবে ব্যবহৃত হবে। গ্যালভানোমিটার নিজেও অ্যামিটার হিসাবে ব্যবহৃত হতে পারে, কিন্তু এর লিমিটেশনসে কি? এর লিমিটেশনটা হচ্ছে যে মিলি অ্যাম্পিয়ার, মাইক্রো অ্যাম্পিয়ার, এর বেশি কিন্তু তড়িৎ প্রবাহ পরিমাপ করতে পারে না। তাহলে সেই ক্ষেত্রে আমরা সেই গ্যালভানোমিটারটা দ্বারাই হচ্ছে আমরা অ্যাম্পিয়ার রেঞ্জের তড়িৎ প্রবাহ পরিমাপ করার জন্য যে ব্যবস্থাটা নেব আমরা, সেই পূর্ণাঙ্গ ব্যবস্থাটা একটা আমাদের অ্যামিটার উপহার দেবে। তো চলো যাই দেখি। তা এই একটা গ্যালভানোমিটার, এই এর কয়েলের রোধ হলো জি। কয়েল কিভাবে কাজ করে সেগুলো আমরা আগের লেকচারে দেখিয়েছি। তো এটা হলো এ বিন্দু, এটা হলো বি বিন্দু। তো বলছে এ বিন্দু থেকে যদি খুব স্বল্প মানের একটা সমান্তরাল রোধ আমরা এর সঙ্গে যুক্ত করে দিই, তাহলে এই মূল প্রবাহ ছিল কত? আমাদের মূল প্রবাহ ছিল আই। গ্যালভানোমিটার কিন্তু তার হচ্ছে নির্দিষ্ট যে রেটিং, সেই রেটিংয়ের বাইরে কিন্তু তড়িৎ প্রবাহ নিতে পারবে না, সেটার মান হলো আইসি। তাহলে এই আই থেকে অতিরিক্ত যে প্রবাহ, সেই প্রবাহটা হচ্ছে এই সমান্তরালে যুক্ত এই শান্ট রোধের মধ্য দিয়ে প্রবাহিত হবে, এই শান্ট রোধের মধ্য দিয়ে প্রবাহিত হবে। তাহলে এখন এইখানে আমরা যেটা আইএস বলছি এইটা, তাহলে এই আইএস সমান কত? তাহলে মূল প্রবাহ সমান আই, গ্যালভানোমিটার প্রবাহ
আইজি, আর যে রোধটা নিলাম আমরা শান্ট প্রবাহ হচ্ছে আইএস। এই আইএস ইজ ইকুয়াল টু তাহলে কত, আই মাইনাস আইজি। এই আই মাইনাস আইজি, এই শান্টের প্রবাহ তাহলে আই মাইনাস আইজি। তাহলে এখন যদি আমরা এই এ এস বি এ এই লুপটার মধ্যে কেভিএল প্রয়োগ করি তাহলে কি হবে? যদি আমরা এই লুপটার মধ্যে কেভিএল প্রয়োগ করি তাহলে দেখা যাচ্ছে যে এখানে যদি যাই আমরা, তাহলে এ এস বি এ লুপে কেভিএল প্রয়োগ করে পাই, তাহলে কী হবে, মাইনাস আইএস ইন্টু এস প্লাস এদিক দিয়ে ঘুরে আসলে আইজি ইন্টু জি বা ইজ ইকুয়াল টু 0। এদিকে যদি নিয়ে যাই তাহলে এটা প্লাস হয়ে গেল, আর এই মানটা তাহলে কত, আই মাইনাস আইজি ইন্টু এস ইজ ইকুয়াল টু আইজি ইন্টু জি বা এস ইজ ইকুয়াল টু আই বাই আই মাইনাস আইজি ইন্টু জি। এইটা হলো আমাদের কি পরিমাণ শান্ট ব্যবহার করতে হবে তার পরিমাণ। তাহলে এই বর্তনীতে আয়ের মান যদি আমরা যে পরিমাণ নির্ধারণ করব, যে পরিমাণ তড়িৎ প্রবাহ মাপতে চাই আমরা, সেই প্রবাহের মান হলো আই। এই যে গ্যালভানোমিটারটা ব্যবহার করা হয়েছে সেই গ্যালভানোমিটারটা কিন্তু আমরা পরিবর্তন করতে পারবো না। গ্যালভানোমিটারের অভ্যন্তরীণ রোধ অর্থাৎ কয়েলের রোধ যেটা জি, এটার মান আমরা পরিবর্তন করতে পারবো না। গ্যালভানোমিটার কি পরিমাণ তড়িৎ প্রবাহ পারমিট করে সেই পারমিটিং প্রবাহের মান আমরা পরিবর্তন করতে পারবো না। তাহলে এই অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে আইজি এবং জি এর মান হচ্ছে নির্দিষ্ট, আইজি এবং জি এর মান নির্দিষ্ট। তাহলে সেইটাকে ঠিক রেখে তাহলে এখন আমরা আয়ের মান 10 অ্যাম্পিয়ার, 5 অ্যাম্পিয়ার, 3 অ্যাম্পিয়ার, 2 অ্যাম্পিয়ার পরিমাপ করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে এস এর মান কত হবে, সেই এস নির্ধারণ করার জন্য এই সমীকরণটা আমাদের ব্যবহার করা হচ্ছে। তাহলে গ্যালভানোমিটারের মাধ্যমে এই সমীকরণ দ্বারা আমরা নির্ধারণ করে ফেলতে পারবো যে কত মানের শান্ট যুক্ত করলে আমাদের কাঙ্ক্ষিত তড়িৎ প্রবাহ মাত্রা পরিমাপ করতে পারবো। তাহলে এই সমীকরণটা হচ্ছে আমাদের অ্যামিটারের তৈরির জন্য মূল সমীকরণ। অ্যামিটারের জন্য এটা আমাদের মূল সমীকরণ। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা যদি আই ইজ ইকুয়াল টু 100 মিলি অ্যাম্পিয়ার মাপতে চাই বা 1000 মিলি অ্যাম্পিয়ার মাপতে চাই, তাহলে 1 অ্যাম্পিয়ার, কিন্তু আইজি সমান আমাদের হচ্ছে 10 মিলি অ্যাম্পিয়ার। ঠিক আছে, তাহলে এখন জি সমান আমরা পেয়েছি সাপোজ 10 ওহম, এটা একটা আমরা এক্সাম্পল দেখছি। তাহলে এখন আমাদের এস ইজ ইকুয়াল টু কত হবে? তাহলে একটা গ্যালভানোমিটার ব্যবহার করেছি, যে গ্যালভানোমিটারের কয়েলের রোধ এইটা, যে গ্যালভানোমিটার সর্বোচ্চ 10 মিলি অ্যাম্পিয়ার প্রবাহ মাপতে পারে। এখন আমরা এইটা দিয়ে 1 মিলি অ্যাম্পিয়ার, এই 1 অ্যাম্পিয়ার বা 1000 মিলি অ্যাম্পিয়ার প্রবাহ পরিমাপ করতে চাই। তাহলে এই সমীকরণ থেকে আমরা এস ইজ ইকুয়াল টু কত পাবো? আয়ের মান হচ্ছে 1000 মিলি অ্যাম্পিয়ার ডিভাইডেড বাই 1000 মাইনাস 10 ইন্টু 10, তাহলে 1000 ভাগ 990 ইন্টু 10। এখন যে মানটা পাবো আমরা সেটাই হবে তাহলে আমাদের, সরি এটা আইজি, খুব ভুল করে ফেলেছি আমরা একটা, এইটা হলো আমাদের তাহলে 10, এই যে এটা হলো আইজি বাই আই, তাহলে 990, তাহলে এটা হলো আমাদের 10। তাহলে এখন এই মানটা যদি আমরা হিসাব করি তাহলে দেখা গেল যে সমীকরণটা পাবো আমরা, সেটাই হবে তাহলে আমাদের গ্যালভানোমিটারের মধ্য দিয়ে এই 1000 মিলি অ্যাম্পিয়ার প্রবাহ মাপার জন্য কি ব্যবস্থা নিতে হবে সেটার পরিমাণ। তাহলে .101 এত ওহমের একটা রোধ ওই গ্যালভানোমিটারের সাথে যদি আমরা সমান্তরালে যুক্ত করি তাহলে এই গ্যালভানোমিটার দ্বারা, যেটাকে মাত্র
10 অ্যাম্পিয়ার প্রবাহ চলছিল 10 মিলি অ্যাম্পিয়ার, সেইটা দ্বারা আমরা 1000 মিলি অ্যাম্পিয়ার প্রবাহ পরিমাপ করতে পারি। এখন প্রশ্ন হলো যে এই গ্যালভানোমিটার তো মাত্র 10 মিলি অ্যাম্পিয়ার প্রবাহ নিচ্ছে, তাহলে সে কিভাবে 1000 মিলি অ্যাম্পিয়ার প্রবাহ পরিমাপ করতে পারবে? এইটা আমাদের প্রশ্ন। যে 10 মিলি অ্যাম্পিয়ার প্রবাহ যাচ্ছে গ্যালভানোমিটার দ্বারা, এই গ্যালভানোমিটারের কাঁটার বিক্ষেপ হবে 10 মিলি অ্যাম্পিয়ার দ্বারা, তাহলে সে কিভাবে 1000 মিলি অ্যাম্পিয়ার প্রবাহ পরিমাপ করতে পারবে? তাহলে যেহেতু এই গ্যালভানোমিটার সর্বোচ্চ প্রবাহ নিতে পারে 10 মিলি অ্যাম্পিয়ার, তাহলে এই 10 মিলি অ্যাম্পিয়ার প্রবাহ সমান গ্যালভানোমিটারের ফুল স্কেল ডিফ্লেকশন। তাহলে একটা গ্যালভানোমিটার যদি এইটা থাকে, তাহলে এইখানে একটা স্কেল আছে, তাহলে এইটা হলো 10 মিলি অ্যাম্পিয়ার, এটা হলো 5 মিলি অ্যাম্পিয়ার, এটা হলো 0। তাহলে এই কাঁটাটা যখন আমরা 1000 মানে 10 মিলি অ্যাম্পিয়ারে যাবে, তখন এই গ্যালভানোমিটারের কাঁটাটা সর্বোচ্চ বিক্ষেপ দেবে। তাহলে সেটা কখন? যখন আমাদের মূল প্রবাহ I সমান হবে 1000 মিলি অ্যাম্পিয়ার। তাহলে 1000 মিলি অ্যাম্পিয়ারের জন্য সে সর্বোচ্চ পরিমাণ ডিফ্লেকশন দেবে। তাহলে 10 মিলি অ্যাম্পিয়ার যখন সে পাবে, সে হচ্ছে ফুল স্কেল ডিফ্লেকশন দেবে, তখন আমাদের এইটার মান দাঁড়াবে হচ্ছে 1000 মিলি অ্যাম্পিয়ার। তাহলে 1000 মিলি অ্যাম্পিয়ার যখন আমাদের I, তখন গ্যালভানোমিটার নেবে 10 মিলি অ্যাম্পিয়ার এবং সে সর্বোচ্চ ডিফ্লেকশনটা দেবে। তাহলে এই সর্বোচ্চ ডিফ্লেকশনের জন্য আমাদের মূল প্রবাহের মান প্রয়োজন হচ্ছে 1000 মিলি অ্যাম্পিয়ার। এখন যদি আমরা 500 মিলি অ্যাম্পিয়ার নিই, তাহলে 500 মিলি অ্যাম্পিয়ারের জন্য সে কী করবে? সে পাবে হলো 5 মিলি অ্যাম্পিয়ার। তাহলে এই 5 মিলি অ্যাম্পিয়ারের জন্য ডিফ্লেকশন কোনটা হবে? এইটা, এই, ঠিক আছে। তাহলে 400-র জন্য কত হবে? এইখানে। তাহলে এইভাবে দেখা গেল যে সে ওই মূল প্রবাহের মানের একটা রেশিও অনুযায়ী তার ডিফ্লেকশনটা দেবে। তাহলে গ্যালভানোমিটারের যে ডিফ্লেকশনটা আমরা দেখব, সেই ডিফ্লেকশনটা আসলে ক্যালিব্রেশন করা আছে। কীরকম ক্যালিব্রেশন? যে মূল প্রবাহ যদি 1000 মিলি অ্যাম্পিয়ার হয়, তাহলে সে 10 মিলি অ্যাম্পিয়ারের ডিফ্লেকশন দেবে। তাহলে ওই 10 মিলি অ্যাম্পিয়ারের ডিফ্লেকশনটা যখন দেবে, তখন আমরা বুঝবো যে এটার মধ্য দিয়ে 1000 মিলি অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ চলছে। যখন সে হচ্ছে 5 মিলি অ্যাম্পিয়ারের ডিফ্লেকশনটা দেবে, তখন আমরা বুঝবো এর মধ্য দিয়ে 500 মিলি অ্যাম্পিয়ার প্রবাহ চলছে। তো এটা আমাদের হিসাব করা লাগবে না, এটা এই গ্যালভানোমিটারের এখানে যেটা 10 মিলি অ্যাম্পিয়ার, এখানে ডিফ্লেকশনটা যখন আসবে, এইখানে লেখাই থাকবে হলো 1000 মিলি অ্যাম্পিয়ার। ঠিক আছে। তাহলে এই কাজটা এর ভিতরেই করে দেওয়া থাকবে, মানে ওটাই হচ্ছে ক্যালিব্রেশন। তাহলে এইভাবে খুব স্বল্প মানের একটা রোধ ব্যবহার করে আমরা গ্যালভানোমিটারের দ্বারা যে কোনো মাত্রার তড়িৎ প্রবাহ পরিমাপ করতে পারি। এখন এই গ্যালভানোমিটারের যে রোধের মানটা পাওয়া গেল, আমরা এখানে যেটা দেখলাম S = 0.101 ওহম। তাহলে দেখা যাচ্ছে যে এই এসের মানটা খুব নগণ্য মানের হয়। এসের মানটা খুব নগণ্য মানের হয়। নগণ্য মানে হওয়ার কারণ হচ্ছে যে এই আইএস যেটাকে আমরা বলছি, আইএস মানে I - IG, যেটা এইটার পরিমাণটা যেন নির্বাধে এসের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে। যদি খুব বড় মানের রোধ আমরা এস ব্যবহার করি, তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে যে এই পথে তড়িৎ প্রবাহ আসছে না। এই গ্যালভানোমিটার যে মাত্র 10 মিলি অ্যাম্পিয়ার প্রবাহ পারমিট করে, সেইখান দিয়েই দেখা যাচ্ছে যে অনেক বেশি প্রবাহ প্রবাহিত হতে চাচ্ছে, তখন আমাদের গ্যালভানোমিটারটা বিনষ্ট হয়ে যাবে। তাহলে এই সমস্যার সমাধানের জন্য আমরা এসকে ব্যবহার করব হচ্ছে খুব স্বল্প মানে। একটা আইডিয়াল ক্ষেত্রে, আদর্শ ক্ষেত্রে S = 0, এসের মান 0 হয়। তো 0 রোধের কোনো তার তো আর আমরা ব্যবহার করতে পারি না, এই জন্য 0+, অর্থাৎ 0 বা পাওয়া সম্ভব না, তাহলে তার কাছাকাছি অর্থাৎ খুবই অল্প মানের একটা রোধ ব্যবহার করব আমরা। তাহলে আদর্শ ক্ষেত্রে এইটা, বাস্তব ক্ষেত্রে তাহলে কি? বাস্তব ক্ষেত্রে S টেন্ডস টু 0, অর্থাৎ 0+, যেমন এইখানে মানটা বের হয়েছে কত? 0.101। তো এইটা মানটা কত? 0 বা তার কাছাকাছি, 0 নয় কিন্তু 0-এর কাছাকাছি। এরকম স্বল্প মানের রোধ ব্যবহার করেই আমরা একটা গ্যালভানোমিটারকে অ্যামিটার হিসাবে ব্যবহার করতে পারি।
তাহলে এই যে গ্যালভানোমিটারটা তৈরি হলো, এই অ্যামিটারটা তৈরি হলো, এখন এটা একটা পূর্ণাঙ্গ অ্যামিটার। তাহলে আমাদের এই যে জায়গাটুকু, এই যে লাল বক্স যেটা আমরা দেখছি, এই লাল বক্সের মধ্যে যে অংশটুকু থাকলো, অর্থাৎ এস এবং জি এই দুইটা সমান্তরাল রোধ মিলে একটা গ্যালভানোমিটার তৈরি, এই অ্যামিটার তৈরি হলো। ওই অ্যামিটারের অভ্যন্তরীণ রোধ অ্যামিটারের অভ্যন্তরীণ রোধ সমান আর। অতএব আর ইজ ইকুয়াল টু কত? এই জি প্যারালাল এস, বা আর ইজ ইকুয়াল টু জি এস ডিভাইডেড বাই জি প্লাস এস। এই রোধটা হচ্ছে একটা অ্যামিটারের অভ্যন্তরীণ রোধ। এটা হলো একটা অ্যামিটারের অভ্যন্তরীণ রোধ এইটা। এখন এই অ্যামিটারটাকে আমরা হচ্ছে এখন যদি আমরা দেখি, তাহলে এইটা হলো আমাদের অ্যামিটার, এই এর অভ্যন্তরীণ রোধ হলো আর। এই এখন এই অ্যামিটারটার যদি আমরা পাল্লা বৃদ্ধি করতে চাই, পাল্লা বৃদ্ধি করতে চাই, কীরকম পাল্লা বৃদ্ধি করতে চাই? যে এই অ্যামিটারটা 1 মিলি অ্যাম্পিয়ার পরিমাপ করতে পারত। এই 1 অ্যাম্পিয়ারের অ্যামিটারকে 10 অ্যাম্পিয়ার অ্যামিটারে পরিণত করতে চাই। এই অ্যামিটারটা 1 অ্যাম্পিয়ার প্রবাহ পরিমাপ করতে পারত, আমরা এটাকে দ্বারা 10 অ্যাম্পিয়ার প্রবাহ পরিমাপ করতে চাই। তাহলে এখন কি করতে হবে? বলছে এই টোটাল যে অ্যামিটারটা তৈরি হয়ে আছে, এই অ্যামিটারটার সাথে আমাদের একটা সমান্তরাল মানের রোধ যুক্ত করে দেব। এটা হলো এ বিন্দু, এটা হলো বি বিন্দু। এখানে করেছিলাম আমরা গ্যালভানোমিটারের সাথে সমান্তরাল রোধ যুক্ত করে একটা গ্যালভানোমিটারকে অ্যামিটারে পরিণত করেছিলাম। সেই অ্যামিটারটার সাথে সমান্তরালে আর একটা রোধ যুক্ত করে আমরা এর পাল্লা বৃদ্ধি করতে চাই। কনসেপশনটা ক্লিয়ার করতে হবে যে গ্যালভানোমিটারের সাথে শান্ট রোধ যুক্ত করে অ্যামিটারে পরিণত করলাম আমরা। সেই অ্যামিটারটার অভ্যন্তরীণ রোধ হলো কত? আর। এবং এই অ্যামিটারটার এখন আমরা পাল্লা বৃদ্ধি করতে চাই। কীরকম পাল্লা বৃদ্ধি করতে চাই? যে 1 অ্যাম্পিয়ারের একটা অ্যামিটারকে আমরা 10 অ্যাম্পিয়ারের অ্যামিটারে পরিণত করতে চাই। তাহলে এখন আমাদের কি ব্যবস্থা নিতে হবে? তাহলে এক্ষেত্রে অ্যামিটারের অভ্যন্তরীণ রোধ অ্যামিটারের রোধ আর, ঠিক আছে। অ্যামিটারের প্রবাহ এইটা আমরা যদি আই বলি, আর এখন আমরা বাড়ানোর পরে এই প্রবাহটা যদি আই ড্যাশ হয়, তাহলে আমরা কি বলতে পারবো? যে প্রবাহ কত গুণ বৃদ্ধি পাচ্ছে, তাই না? তাহলে মূল প্রবাহ, তাহলে গ্যালভানোমিটার প্রবাহ সমান আই, আর বৃদ্ধি প্রবাহ, বৃদ্ধিপ্রাপ্ত মূল প্রবাহ বলে এটাকে আমরা, মূল প্রবাহ এখন বর্তমানে কত? আই ড্যাশ। মূল প্রবাহ হলো আই ড্যাশ, আর শান্ট হলো এস। শান্ট সমান এস। তাহলে আমাদের মূল যে সমীকরণ সেটা হচ্ছে আমাদের আইজি ইজ ইকুয়াল টু এস ইজ ইকুয়াল টু আইজি ইজ ইকুয়াল টু এস ডিভাইডেড বাই এস প্লাস জি ইন্টু আই। তাহলে এই ক্ষেত্রে আমাদের এই আই সমান কি? এই আইজি সমান হলো আমাদের এই আগেকার যে প্রবাহ, সেই প্রবাহ। তাহলে আই
ইজ ইকুয়াল টু এস, এস মানে কত, এস মানে এস, আর এই এস তাহলে এস প্লাস জি বলতে আমরা কি বুঝবো, এই অ্যামিটারের অভ্যন্তরীণ রোধ, আর এই আই হলো আমাদের বর্তমানে যেটা পরিমাপ করতে চাই সেই আই ড্যাশ, সেই আই ড্যাশ। তাহলে এখন এইটাকে যদি আমরা সমাধান করি তাহলে কি পাবো আমরা, এখন পাল্লা সমান কি বলবো আমরা, পাল্লা এন ইজ ইকুয়াল টু এই আই ড্যাশ বাই আই, এটা হলো আমাদের এন। তার মানে কত গুণ বৃদ্ধি করতে চাই আমরা। তাহলে এখন এইটাকে যদি এই দিকে নিয়ে যাই তাহলে এস প্লাস আর ইজ ইকুয়াল টু এস ইন্টু আই ড্যাশ বাই আই, তাহলে এস প্লাস আর ইজ ইকুয়াল টু এস এন, এস এন বা এসকে ওই দিকে নিয়ে যাই, তাহলে আর ইজ ইকুয়াল টু এস ইন্টু এন মাইনাস ওয়ান বা এস ইজ ইকুয়াল টু আর বাই এন মাইনাস ওয়ান। এইটা হলো আমাদের অ্যামিটারের পাল্লা বৃদ্ধির জন্য সমীকরণ। এই সমীকরণটাকে আমরা অ্যামিটারের পাল্লা বৃদ্ধি হিসাবে ব্যবহার করব। কিভাবে ব্যবহার করব, যে এস হলো ওই অ্যামিটারের সঙ্গে অ্যামিটারের অভ্যন্তরীণ রোধ আর, এই আর সমান কত, আর ইজ ইকুয়াল টু জি এস ডিভাইডেড বাই জি প্লাস এস, এইটা হলো আমাদের অ্যামিটারের অভ্যন্তরীণ রোধ, যেটা হচ্ছে এই দুইটা মিলে তৈরি হয়েছে, আর এই এন সমান কত, আই ড্যাশ বাই আই, অর্থাৎ কি প্রবাহ আমরা পরিমাপ করতে চাই আর কত মাপা যেত, এই দুটার অনুপাত হচ্ছে এন। তাহলে এস ইজ ইকুয়াল টু আর বাই এন মাইনাস ওয়ান, এইটা হলো আমাদের অ্যামিটারের পাল্লা বৃদ্ধির সমীকরণ। তাহলে এন গুণ যদি বৃদ্ধি করতে চাই আমরা, তাহলে এস মানের রোধ আমাদের ব্যবহার করতে হবে। ঠিক আছে, তাহলে এইটা হলো আমাদের অ্যামিটারের পাল্লা বৃদ্ধির সমীকরণ। আমরা একটা উদাহরণ দেখি, যদি আমরা 5 অ্যাম্পিয়ার প্রবাহের একটি অ্যামিটার দ্বারা 50 অ্যাম্পিয়ার প্রবাহ পরিমাপের জন্য কি ব্যবস্থা নিতে হবে। অ্যামিটারের অভ্যন্তরীণ রোধ আর বা অভ্যন্তরীণ রোধ সমান 1 ওহম। তাহলে এখন এন ইজ ইকুয়াল টু কত হবে, এন ইজ ইকুয়াল টু 50/5 সমান 10, আর ইজ ইকুয়াল টু কত, আর ইজ ইকুয়াল টু 1 ওহম, এস ইজ ইকুয়াল টু হোয়াট। তাহলে আমরা জানি এস ইজ ইকুয়াল টু আর বাই এন মাইনাস ওয়ান, তাহলে আর এর মান কত 1, এন এর মান হলো কত 10, তাহলে 10 মাইনাস 1, তাহলে 1/9 সমান হলো 0.1/9। তাহলে এই এত ওহম রোধের একটা শান্ট যদি আমরা এই অ্যামিটারের সঙ্গে যুক্ত করে দিই, তাহলে দেখা গেল যে আমাদের এই 5 অ্যাম্পিয়ারের অ্যামিটারকে আমরা 50 অ্যাম্পিয়ারের অ্যামিটারে রূপান্তরিত করতে পারি। এটা গেল একটা অ্যামিটারের পাল্লা বৃদ্ধির জন্য। এখন এই আরেকটা যে আগের অংশটা দেখলাম আমরা, গ্যালভানোমিটারের ক্ষেত্রে যদি আমরা দেখি,
10 ওহম রোধের একটি গ্যালভানোমিটার সর্বোচ্চ 1 মিলিঅ্যাম্পিয়ার প্রবাহ নিতে পারে। একে 1 অ্যাম্পিয়ার বা 0 to 1 অ্যাম্পিয়ার অ্যামিটারে পরিণত করতে কি ব্যবস্থা নিতে হবে? এই তাহলে একটা গ্যালভানোমিটার ছিল, সেই গ্যালভানোমিটারটার অভ্যন্তরীণ রোধ বা কয়েলের রোধ 10 ওহম। এই গ্যালভানোমিটারটা আইজি সমান ছিল কত? 1 মিলিঅ্যাম্পিয়ার। এইটা দিয়ে আমরা পরিমাপ করতে চাই আই সমান তাহলে কত? 1 অ্যাম্পিয়ার সমান 1000 মিলিঅ্যাম্পিয়ার। কি ব্যবস্থা নিতে হবে? একটা শান্ট যুক্ত করতে হবে। তাহলে সেই শান্টের মান কত? আমরা এটাকে কি করছি? একটা গ্যালভানোমিটারকে অ্যামিটারে রূপান্তরিত করছি। এস ইজ ইকুয়াল টু আইজি ইন্টু জি ডিভাইডেড বাই আই মাইনাস আইজি। তাহলে আইজি এর মান কত? 1, এটার মান কত? 1000 মাইনাস 1 ইন্টু 10। তাহলে কি ব্যবস্থা নিতে হবে এখানে? তাহলে .01 ওহম রোধের একটা শান্ট এর সঙ্গে যুক্ত করতে হবে। তাহলে অঙ্কের কনসেপশন দুইটা একটু আমাদের ক্লিয়ার করতে হবে যে এইটা হচ্ছে আমরা একটা গ্যালভানোমিটারকে অ্যামিটারে রূপান্তরিত করলাম। একটা গ্যালভানোমিটারকে একটা অ্যামিটারে পরিণত করতে এই ব্যবস্থা নিতে হবে। ওই অ্যামিটারটার যদি আমরা পাল্লা বৃদ্ধি করতে চাই তাহলে তখন আমাদের এই ব্যবস্থা নিতে হবে। তো এখানে সেকশন কিন্তু দুইটা, একটা হচ্ছে একটা অ্যামিটারকে আমরা একটা গ্যালভানোমিটারকে আমরা অ্যামিটার তৈরি করলাম, তার জন্য অ্যারেঞ্জমেন্ট হলো এইটা। সেই অ্যামিটারটার যদি আমরা পাল্লা বৃদ্ধি করতে চাই তার অ্যারেঞ্জমেন্ট হলো আমাদের এইটা। এই দুইটা জিনিস আমাদের একটু খেয়াল রাখতে হবে। আমরা যদি এইটা খেয়াল রেখে অঙ্কগুলোর সমাধান করি তাহলে আমরা নির্ভুলভাবে এই অঙ্কগুলোর সমাধান করতে সক্ষম হব। আমাদের বইয়ে জাস্ট অ্যামিটারের পাল্লা বৃদ্ধিগুলো নিয়ে আলোচনা করা আছে, কিন্তু এটা যথেষ্ট নয় যে ওই গ্যালভানোমিটারটাকে কিভাবে প্রথমে অ্যামিটার হিসেবে ব্যবহার করা যায় সেইটা আমাদের দেখানোর পরে আমাদের দেখাতে হবে যে ওই অ্যামিটারটার কিভাবে পাল্লা বৃদ্ধি করা যায়। ঠিক আছে? তো এইটার ফিজিক্স সহ আলোচনা করে যেটা বুঝতে চাই আমরা, যে মূল ঘটনাটা যদি বুঝতে চাই আমরা, তাহলে প্রথমে আমরা এর আগের লেকচারে যেটা দেখিয়েছি যে গ্যালভানোমিটার থেকে মানে একটা গ্যালভানোমিটারের ডিফ্লেকশন কিভাবে দেয়, বিক্ষেপ কিভাবে দেয়, সেই বিক্ষেপটা থেকে আমরা কি বুঝি সেটার একটা মান বুঝতে হবে আমাদের। আর এখানে আমি দেখালাম যে ওই গ্যালভানোমিটারটার দ্বারা কিভাবে আমরা একটা অ্যামিটার তৈরি করতে পারি। এখানে আরও দেখানো হয়েছে যে একটা অ্যামিটার মূল প্রবাহ যদি 1000 মিলিঅ্যাম্পিয়ার হয় তার মধ্যে মাত্র 10 মিলিঅ্যাম্পিয়ার গ্যালভানোমিটার নিচ্ছে, কিন্তু আমরা কিভাবে বুঝবো যে এটা 1000 মিলিঅ্যাম্পিয়ার প্রবাহ, সেটা এখানে দেখানো হয়েছে। তো এই গ্যালভানোমিটারটাকে আমরা অ্যামিটারে রূপান্তরিত করলাম, সেই অ্যামিটারটার আবার পাল্লা বৃদ্ধি করলাম। এই সিকোয়েন্সগুলো আমরা মনে রেখে যদি সামনের দিকে অগ্রসর হই তাহলে গ্যালভানোমিটার থেকে অ্যামিটারের মধ্যে যে অঙ্ক বা যে সমস্যাগুলো থাকবে সেগুলো আমাদের আশা করি সমস্যা হবে না। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। এর পরবর্তী লেকচার আমি একটা গ্যালভানোমিটারকে কিভাবে ভোল্টমিটারে রূপান্তরিত করা যায় সেটা দেখাবো ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনাই।